সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের মধ্যে রসায়ন অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সাথে আমি হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা, আমি আশা করছি যে এই সময়ের মধ্যে আমাদের প্রায় সকলের কাছে প্রশ্ন নির্দেশনা পৌঁছে গেছে। তো আমরা প্রশ্ন নিয়ে খুব বেশি আলোচনা করব না, জাস্ট আমরা মূল্যায়ন নির্দেশনার দিকে একটু তাকাবো। আমাদের প্রথম মূল্যায়ন নির্দেশনায় বলা আছে যে বন্ধনের সুষম ও বিষম বিভাজন এবং মুক্তমূলক কার্বোক্যাটায়ন ও কার্বনায়নের স্থিতিশীলতা ব্যাখ্যা। খ প্রশ্নে রয়েছে বেনজিন ও টলুইনের দুটি করে প্রস্তুত প্রণালী সমীকরণ সহ উপস্থাপন। গ প্রশ্নে আছে বেনজিনের নাইট্রেশন ও অ্যালকাইনেশন বিক্রিয়া কৌশল ব্যাখ্যা করা। পরবর্তী প্রশ্নে বেনজিন চক্রে মিথেলমূলক অর্থপ্যারায়ন নির্দেশক হলেও নাইট্রিমূলক ম্যাটার নির্দেশকারী হওয়ার কারণ ব্যাখ্যা করা। তো প্রিয় বন্ধুরা, আমরা আর সময় না বাড়িয়ে আমাদের উত্তরপত্রের মূল্যায়নের দিকে চলে আসি। আমাদের প্রথম প্রশ্নই ছিল বন্ধনের সুষম ও বিষম বিভাজন এবং মুক্তমূলক ও কার্বোক্যাটায়ন এবং কার্বনায়নের স্থিতিশীলতা ব্যাখ্যা করা। তো প্রিয় বন্ধুরা, বন্ধন বিভাজন সম্পর্কে যদি আমরা বলি যে যৌগ বিক্রিয়ায় সিগমা ও পাই বন্ধন ভেঙে নতুন বন্ধন সৃষ্টির মাধ্যমে নতুন যৌগ উৎপন্ন হয়। সুতরাং বন্ধনের বিভাজনকে আমরা দুই ধরনের বলতে পারি। এক, সুষম বন্ধন বিভাজন। দুই, বিষম বন্ধন বিভাজন। সুষম বন্ধন বিভাজন কোনো সমযোজী যৌগের সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন যুগল যদি বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর মধ্যে সমভাবে বণ্টিত হয় তখন তাকে সুষম বন্ধন বিভাজন বলে। এই বিভাজনের ফলে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল সৃষ্টি হয়। যেমন ধরে নিলাম যে এবি একটি সমযোজী যৌগ। কীভাবে সৃষ্টি হয়? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে উভয় পরমাণু সমান সংখ্যক ইলেকট্রন যোগান দিয়ে সমযোজী বন্ধনের সৃষ্টি হয়। যখন সুষম বিভাজন হবে তখন এ একটি ইলেকট্রন পাবে, বি একটি ইলেকট্রন পাবে, তখন উৎপন্ন যে পরমাণুমূলক তাকে বলা হচ্ছে কি মুক্তমূলক। বন্ধনের বিষম বিভাজন কোনো সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন যুগল যদি বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর মধ্যে সমভাবে বিভাজিত না হয়ে চার্জযুক্ত নতুন প্রজাতি, অর্থাৎ সে ইলেকট্রোফাইলও হতে পারে, নিউক্লিওফাইল অর্থাৎ কার্বনিয়াম কার্বনায়ন বলা যেতে পারে, তাকে বিষম বন্ধন বিভাজন বলে। এই বিভাজনের ফলে অ্যানায়ন অর্থাৎ কার্বন আয়ন এবং ক্যাটায়ন অর্থাৎ কার্বনিয়াম আয়নের সৃষ্টি হয়। আমরা যদি একটা উদাহরণ দিয়ে দেখি, ধরে নিলাম যে এবি একটি সমযোজী বন্ধনে আবদ্ধ যৌগ। এটি যদি বিষম বিভাজনের কারণ হয়, অর্থাৎ এবি যুগে যদি বিষম বিভাজন ঘটে, এর তুলনায় বি এর যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, তাহলে বিষম বিভাজনের ফলে বি এই বন্ধনের দুটো ইলেকট্রনকেই নিয়ে যাবে, তখন বি মাইনাস অর্থাৎ অ্যানায়নের সৃষ্টি হবে। তখন এই পরমাণুটি হবে কি ধনাত্মক চার্জ। একইভাবে যদি এর তুলনায় বি এর ইলেকট্রোনেগেটিভিটি কম হয়, তখন বিষম বিভাজনের ফলে এ দুটো ইলেকট্রন পাবে আর বি ইলেকট্রন হারায় পজিটিভ চার্জ হবে, ক্যাটায়নের সৃষ্টি হবে। এখন আমরা মুক্তমূলক কার্বনায়ন ও কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা ব্যাখ্যা করব। মুক্তমূলক আমরা আগেই বলেছিলাম যে সুষম বিভাজন, সমযোজী বন্ধনের সুষম বিভাজনের ফলে মুক্তমূলকের সৃষ্টি হতে। সংজ্ঞাতে আমরা ঠিক একই বলবো যে সমযোজী বন্ধনের সুষম বিভাজনের ফলে উৎপন্ন বিজোড় ইলেকট্রনযুক্ত পরমাণু বা মূলককে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল বলে। যেমন মিথাইল ক্লোরাইড অথবা মিথাইল ব্রোমাইড কিংবা মিথাইল আয়োডাইড, এইগুলোর মধ্যে যদি আমরা বন্ধনের সুষম বিভাজন করা হয় তখন মিথাইল ফ্রি রেডিক্যাল হবে। আমরা যদি ব্রোমিন ইউজ করি তাহলে ব্রোমিন ফ্রি রেডিক্যাল, ক্লোরিন ইউজ করলে ক্লোরিন ফ্রি রেডিক্যাল হবে, আয়োডিন দিলে আয়োডিন ফ্রি। অর্থাৎ আমরা এই মিথাইল এবং ব্রোমিন অথবা মিথাইল অথবা আয়োডিন, মিথাইল অথবা ক্লোরিন যে কোনো একটাই নিই, এখানে যদি বন্ধনের সুষম বিভাজন হয় তাহলে কার্বন এবং ক্লোরিন বন্ধনের ইলেকট্রন, কার্বন একটা ইলেকট্রন পাবে, ব্রোমিন পাবে কিংবা আয়োডিন পাবে কিংবা ক্লোরিন পাবে, অর্থাৎ মিথাইল ফ্রি রেডিক্যাল পাবো এবং হ্যালোজেনের একটা ফ্রি রেডিক্যাল পাবো। প্রিয় বন্ধুরা, আমরা এখন ফ্রি রেডিক্যাল সমূহের স্থায়িত্ব বা স্থিতিশীলতার ক্রম সম্পর্কে জানব। টারশিয়ারি বা 3 ডিগ্রি ফ্রি রেডিক্যালের স্থায়িত্ব সবচেয়ে বেশি। এর তুলনায় সেকেন্ডারি বা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যালের স্থায়িত্ব তার চেয়ে একটু কম, এবং সর্বশেষ মিথাইল ফ্রি রেডিক্যালের স্থায়িত্ব সবচেয়ে কম। আমরা এখন জানব কার্বোক্যাটায়ন সম্পর্কে। কার্বোক্যাটায়ন একক ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সংবলিত জৈব আয়নকে কার্বনিয়াম বা কার্বোক্যাটায়ন বলে। যেমন মিথাইল কার্বোক্যাটায়ন, ইথাইল কার্বোক্যাটায়ন। আমরা এখন কার্বোক্যাটায়ন সমূহের উৎপত্তি সম্পর্কে জানব। কার্বোক্যাটায়ন সমূহের উৎপত্তি সমযোজী বন্ধনের বিষম বিভাজনের ফলে কার্বোক্যাটায়নের উৎপত্তি হয়। আমরা
এর আগেই বন্ধনের বিষম বিভাজন সম্পর্কে জেনেছিলাম। সেখানে আমরা এই বিষয়টা বলছি যে বিষম বিভাজনের ফলে ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টি হয়। আবার এটাও বলছিলাম যে ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে কার্বনিয়াম এবং কার্বনায়ন সৃষ্টি হতো। আমরা এখন একটু আগে দেখলাম যে সমযোজী বন্ধনে বিষম বিভাজনের ফলে কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়ে থাকে। ধরে নিলাম যে আর এক্স একটা সমযোজী বন্ধনে আবদ্ধ যৌগ, বিষম বিভাজনের ফলে আমরা আরটা অর্থাৎ অ্যালকাইল প্লাস এবং এক্স মাইনাস, এক্স ফর হ্যালোজেন অর্থাৎ হ্যালাইড। এখন কার্বোক্যাটায়ন সময়ের স্থিতিশীলতা বা স্থায়িত্বের ক্রম সম্পর্কে জানবো। 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম হচ্ছে কি মিথাইল কার্বোক্যাটায়নের স্থায়িত্ব। এটা একটা পিরিয়ডিক্যালের মতো। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন এই কার্বোক্যাটায়ন সময়ের স্থিতিশীলতা ব্যাখ্যা সম্পর্কে জানবো। স্থিতিশীলতার কারণ ব্যাখ্যা করব আমরা। কেন্দ্রস্থ ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণুর সাথে যুক্ত অ্যালকাইল গ্রুপের ধনাত্মক আবেশধর্মিতার কারণে কার্বনের ধনাত্মক চার্জ হ্রাস পায়, ফলে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বাড়ে। কার্বোক্যাটায়নের সঙ্গে যত বেশি সংখ্যক অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে, কার্বোক্যাটায়নের ধনাত্মক চার্জ তত বেশি প্রশমিত হবে এবং কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বৃদ্ধি পাবে। তো আমরা একটু আগে যে এই কার্বোক্যাটায়নের এই শ্রেণীবিভাগ দেখলাম যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব সবচেয়ে বেশি, সেখানে আমার এই কার্বনের সাথে 3 ডিগ্রি এই কার্বনিয়াম আয়ন এই কার্বনের সাথে 3টি অ্যালকাইল মূলক ছিল, যার কারণে অর্থাৎ এই ধনাত্মক অ্যালকাইল মূলকের ধনাত্মক আবেশধর্মিতার কারণে কার্বনের ধনাত্মক চার্জ অধিক পরিমাণে হ্রাস পায় বলে এর স্থায়িত্ব বেশি হয়। তাই আমরা বলতে পারি যে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়নের স্থিতিশীলতা সবচেয়ে বেশি। আর মিথাইল কার্বনায়ন যেটা ছিল, মিথাইল কার্বনায়ন, এই মিথাইল কার্বনায়নে এই কার্বনের সাথে কোনো ধরনের অ্যালকাইল গ্রুপ যুক্ত না থাকায় এর স্থিতিশীলতা সবচেয়ে কম। প্রিয় বন্ধুরা, আমরা এখন কার্বনায়ন সম্পর্কে জানব। একক ঋণাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সংবলিত জৈব আয়নকে কার্বনায়ন বলে, যেমন মিথাইল কার্বনায়ন। যদি আমরা উৎপত্তি নিয়ে আলোচনা করি, আমরা আবারও বলতে পারি যে সমযোজী বন্ধনের বিষম বিভাজনের ফলে কার্বনায়ন উৎপন্ন হয়। আমরা এর আগেই বলছিলাম যে বিষম বিভাজনের ফলে দুই ধরনের আয়ন পাওয়া যায়, কার্বনিয়াম এবং কার্বনায়ন। ধরে নিলাম যে সিজেড একটা সমযোজী বন্ধনে আবদ্ধ একটা যৌগ। এখানে কার্বনের তুলনায় যদি জেডের ইলেকট্রোপজিটিভিটি বেশি হয়, অর্থাৎ নেগেটিভিটি যদি কম হয়, এই বন্ধনের ইলেকট্রনটা বিষম বিভাজনের কারণে কার্বনের কাছে থেকে যাবে, জেডটা হবে পজিটিভ। এই কার্বনটা যখন ঋণাত্মক হবে তখন সেটাকে আমরা বলবো কি কার্বনায়ন। তো আমরা এখন কার্বনায়নের স্থায়িত্ব সম্পর্কে ক্রম। মিথাইল কার্বনায়নের স্থায়িত্ব সবচেয়ে বেশি এবং দেখা যাচ্ছে যে 3 ডিগ্রি কার্বনায়নের স্থায়িত্ব সবচেয়ে কম। এবং এই স্থিতিশীলতা বা স্থায়িত্বের ক্রম আমরা এখন ব্যাখ্যা করব। ধনাত্মক আবেশধর্মী প্রভাবযুক্ত অ্যালকাইল গ্রুপ যেমন মিথাইল গ্রুপ কার্বনায়নের স্থায়িত্ব হ্রাস করে। অ্যালকাইল গ্রুপের ধনাত্মক আবেশধর্মিতার কারণে কার্বনায়নের ঋণাত্মক চার্জযুক্ত কার্বনের আরও ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, ফলে কার্বনায়নের স্থায়িত্ব হ্রাস পায়। কার্বনায়নে কার্বন পরমাণুর সঙ্গে যত বেশি সংখ্যক অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে, ততই ওই কার্বনায়নের স্থায়িত্ব হ্রাস পাবে। তো আমরা দেখতে পাচ্ছি মিথাইল কার্বনায়নের মধ্যে কোনো ধরনের অ্যালকাইল গ্রুপ না থাকায় মিথাইল কার্বনায়নের স্থায়িত্ব সবচেয়ে বেশি। প্রিয় বন্ধুরা, এরই সাথে শেষ হলো আমাদের ক প্রশ্নের ক্ষেত্রে। বন্ধুরা, আমাদের দ্বিতীয় প্রশ্নে ছিল বেনজিন এবং টলুইনের দুটি করে প্রস্তুত প্রণালী সমীকরণ সহ বর্ণনা করো। আমরা বেনজিন প্রস্তুত করব। প্রথমে আমরা বেনজিন তৈরি করব ইথাইন হতে। ইথাইন বাষ্পকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লৌহ নলের মধ্য দিয়ে চালনা করলে বেনজিন বাষ্প পাওয়া যায়। ইথাইন কিংবা অ্যাসিটিলিন 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লৌহ নল, আমরা পাবো কি বেনজিন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3 অণু ইথাইনকে ব্যবহার করা হয়েছে, তার মানে এই বিক্রিয়াটার নাম দিতে পারি আমরা পলিমারকরণ বিক্রিয়া। তোমরা চাইলে এই বেনজিন প্রস্তুতি ইথাইন থেকে ব্র্যাকেটে পলিমারকরণ বিক্রিয়াটা লিখতে পারো। আমরা বেনজিনের আরেকটা প্রস্তুতি জানবো, সেটা হচ্ছে বেনজোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণ হতে। বেনজোয়িক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডালাইমের বিক্রিয়ায় বেনজিন উৎপন্ন হয়। এই যৌগটার নাম নিচে লিখতে হবে, সোডিয়াম বেনজয়েট। এই যৌগটার নাম হচ্ছে সোডালাইম। বিক্রিয়ার ফলে আমরা বেনজিন পাবো। নিচে অবশ্যই আমরা বেনজিন লিখব। টলুইন প্রস্তুতি। অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে বেনজিন মিথাইল ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে টলুইন উৎপন্ন করে। আবার বলছি,
অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রবাহকের উপস্থিতিতে বেঞ্জিনের সাথে মিথাইল ক্লোরাইডের বিক্রিয়ায় টলুইন উৎপন্ন হয়। তো এই বিক্রিয়ারও একটা নাম আছে, এই বিক্রিয়াটার নাম হচ্ছে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। চাইলে ব্র্যাকেটে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া লেখা যেতে পারে। ক্লোরোবেঞ্জিন হতে এই বিক্রিয়াটার নাম দিতে পারি আমরা উডস-পিটিক বিক্রিয়া। ক্লোরোবেঞ্জিন ও মিথাইল ক্লোরাইডকে ধাতব সোডিয়াম সহ শুষ্ক ইথারীয় দ্রবণে উত্তপ্ত করলে টলুইন উৎপন্ন হয়। তাহলে এই যৌগটার নাম হচ্ছে ক্লোরোবেঞ্জিন, এটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড সোডিয়াম। আমরা উপরে শুষ্ক ইথার লিখব। শুষ্ক ইথারীয় দ্রবণে যদি এই বিক্রিয়াটা ঘটানো হয় আমরা পাবো কি টলুইন। এই বিক্রিয়াটার নাম হচ্ছে কি উডস-পিটিক বিক্রিয়া। এরই সাথে শেষ হলো আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর, অর্থাৎ বেঞ্জিন ও টলুইনের দুটি করে প্রস্তুত প্রণালী সমীকরণ সহ। প্রিয় বন্ধুরা, আমাদের গ প্রশ্নে ছিল বেঞ্জিনের নাইট্রেশন বিক্রিয়া ও ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া কৌশল সম্পর্কে আলোচনা। তো আমরা শুরুতেই বেঞ্জিনের নাইট্রেশন বিক্রিয়া সম্পর্কে জানব। বেঞ্জিনের নাইট্রেশন বিক্রিয়া কীভাবে হয়? বেঞ্জিনের সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণকে উত্তপ্ত করলে নাইট্রোবেঞ্জিন উৎপন্ন হয়। এই নাইট্রোবেঞ্জিন উৎপন্ন হওয়ার এই প্রক্রিয়াকে বলা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া। তো আমরা যদি কৌশল সম্পর্কে জানি, বেঞ্জিন বলয়ের নাইট্রেশন বিক্রিয়ার কৌশল 3 ধাপে ঘটে। প্রথম ধাপ হচ্ছে ইলেকট্রোফাইল সৃষ্টি, অর্থাৎ এখানে ইলেকট্রোফাইল হিসেবে আমার নাইট্রোনিয়াম আয়নে কাজ করবে। তো প্রথম ধাপে ইলেকট্রোফাইল সৃষ্টি হবে কীভাবে? গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং এই গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণে আমরা নাইট্রোনিয়াম আয়ন পাবো, হাইড্রোনিয়াম পাবো এবং হাইড্রোজেন সালফেট আয়ন পাবো, SSO4- হাইড্রোজেন সালফেট আয়ন পাবো। তো এখানে এই নাইট্রোনিয়াম আয়নটাই আমার ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। দ্বিতীয় ধাপ হচ্ছে কি সিগমা কমপ্লেক্স গঠন, অর্থাৎ এই ইলেকট্রোফাইল নাইট্রোনিয়াম আয়ন বেঞ্জিন বলয়ের সাথে যুক্ত হয়ে সিগমা কমপ্লেক্স গঠন করে। এই নাইট্রোনিয়াম আয়ন বেঞ্জিন বলয় এই বিক্রিয়াটা স্লো প্রসেসে ঘটে। আমরা পাবো কি সিগমা কমপ্লেক্স। এখানে নিচে আমরা সিগমা কমপ্লেক্স দেবো, এটার নিচে সিগমা কমপ্লেক্স লিখে দেব। তৃতীয় ধাপ হচ্ছে কি প্রোটন অপসারণ, অর্থাৎ নিউক্লিওফাইল হাইড্রোজেন সালফেটের উপস্থিতিতে সিগমা কমপ্লেক্স থেকে প্রোটন অপসারণ করে নাইট্রোবেঞ্জিন গঠিত হয়। তাহলে আমরা তৃতীয় ধাপটা আবার বলতেছি, নিউক্লিওফাইল হাইড্রোজেন সালফেটের উপস্থিতিতে সিগমা কমপ্লেক্স থেকে প্রোটন অপসারণের মাধ্যমে নাইট্রোবেঞ্জিন গঠিত হয়। আমরা যদি বিক্রিয়াটাকে অর্থাৎ কৌশলটাকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে আমার অ্যালকাইলেশন। অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেঞ্জিনের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় বেঞ্জিন বলয়ের হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যালকাইল বেঞ্জিন উৎপন্ন করে। এই বিক্রিয়াকে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া বলে। আমরা নিলাম বেঞ্জিন, অ্যালকাইল হ্যালাইড, এটা ছিল কি অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে এই বিক্রিয়াটা ঘটতেছে। তাহলে বেঞ্জিন, অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়াটা ঘটতেছে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে। আমরা পাচ্ছি কি অ্যালকাইল বেঞ্জিন পাচ্ছি। এই প্রোডাক্টটার নিচে আমরা অ্যালকাইল বেঞ্জিন লিখব। তো আমরা উদাহরণ হিসেবে যদি আমরা বেঞ্জিন প্লাস মিথাইল ক্লোরাইড নেওয়া হয়, আর এর পরিবর্তে আমরা মিথাইল নিলাম, এই বিক্রিয়াটা ছিল কি অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে ছিল। আমরা পাচ্ছি কি টলুইন। তো এই বিক্রিয়া কৌশল অর্থাৎ বেঞ্জিন বলে যে মানে প্রতিস্থাপন বিক্রিয়া, এই প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়াটা কৌশল সবসময় 3 ধাপেই ঘটবে। আমরা যদি প্রথম ধাপ সম্পর্কে জানি, প্রথম ধাপ হচ্ছে কি আগের মতোই ইলেকট্রোফাইল সৃষ্টি। সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সাথে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় ইলেকট্রোফাইল কি হয়, অ্যালকাইল কার্বনিয়াম আয়ন সৃষ্টি হয়। ইলেকট্রোফাইল হিসেবে এখানে কার্বনিয়াম আয়নটাই কাজ করবে। তাহলে অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি বিক্রিয়া ঘটানো হয়, আমরা ইলেকট্রোফাইল কার্বনিয়াম আয়নটাকেই পাবো। দ্বিতীয় ধাপ ছিল কি সিগমা কমপ্লেক্স গঠন। কার্বোক্যাটায়ন অর্থাৎ অ্যালকাইল আয়ন বেঞ্জিনের সাথে যুক্ত হয়ে সিগমা কমপ্লেক্স গঠন করে। এই ছিল বেঞ্জিন, এই ছিল আমার কার্বোক্যাটায়ন অর্থাৎ কার্বনিয়াম আয়ন, মিথাইল কার্বনিয়াম আয়ন হতে পারে। এখানে হবে কি এই যৌগটা হচ্ছে সিগমা কমপ্লেক্স। অ্যালকাইল বেঞ্জিন সৃষ্টি, কার্বোক্যাটায়ন হতে প্রোটন অপসারিত হয়ে অ্যালকাইল বেঞ্জিন সৃষ্টি হয়। এই ছিল আমাদের সিগমা কমপ্লেক্স অর্থাৎ কার্বোক্যাটায়ন। এখান থেকে যদি প্রোটন অপসারিত হয় তাহলে আমরা পাবো অ্যালকাইল বেঞ্জিন, আর পাবো কি এখানকার হাইড্রোজেন আর এখানকার ক্লোরাইড আয়ন মিলে হাইড্রোজেন ক্লোরাইড, আর থাকতেছে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই ছিল আমার বেঞ্জিন বলয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া কৌশল। তো আমরা বেঞ্জিন বলয়ে 2টা প্রতিস্থাপন বিক্রিয়া কৌশল আলোচনা করছি। একটা ছিল নাইট্রেশন বিক্রিয়া
এবং একটা ছিল কি অ্যালকাইলেশন বিক্রিয়া। এই দুটোই কৌশলেই হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কৌশলের মাধ্যমেই ঘটে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের রুবিক্স অনুসারে সর্বশেষ প্রশ্ন, বেঞ্জিন চক্রে মিথাইলমূলক অর্থপ্যারা নির্দেশক হলেও নাইট্রোমূলক মেটা নির্দেশ কেন, ব্যাখ্যা করা। তো আমরা প্রথমেই অর্থপ্যারা নির্দেশক সম্পর্কে জানব, তারপর বেঞ্জিন চক্রে মিথাইলমূলক অর্থপ্যারা নির্দেশক কেন তা সম্পর্কে জানব, একইভাবে মেটা নির্দেশক সম্পর্কে জানব এবং পরবর্তীতে এই বেঞ্জিন চক্রে নাইট্রোমূলক মেটা নির্দেশ কেন তা সম্পর্কে জানব। তো প্রিয় বন্ধুরা, আমরা জানি যে সকল গ্রুপ প্রতিস্থাপক রূপে বেঞ্জিন বলয়ে থাকলে আগত দ্বিতীয় গ্রুপটি বেঞ্জিন বলয়ে অর্থ ও প্যারা অবস্থানে প্রবেশ করে সেই গ্রুপগুলোকে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ বলা হয়। যেমন মিথাইল গ্রুপ, হাইড্রোক্সিল গ্রুপ, অ্যামিনো গ্রুপ, 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, অ্যালকক্সি, হ্যালাইড, এই সবগুলো গ্রুপকে আমরা বলতেছি কি অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। এই গ্রুপগুলো বেঞ্জিন বলয়ে উপস্থিত থেকে বেঞ্জিন বলয়ের অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, যার ফলে আগমনকারী ইলেকট্রোফাইলটি বেঞ্জিন বলয়ের অর্থ ও প্যারা অবস্থানে প্রবেশ করে এবং বেঞ্জিন বলয়ের সক্রিয়তা বৃদ্ধি করে। তো বেঞ্জিন চক্রে মিথাইলমূলক অর্থপ্যারা নির্দেশক এই সম্পর্কে আমরা এখন জানব। আমরা বলছি যে বেঞ্জিন চক্রে মিথাইলমূলকটি হাইপার কনজুগেশনের মাধ্যমে, হাইপার কনজুগেশন মানে হচ্ছে কি বন্ধনবিহীন অনুরণন, এই বন্ধনবিহীন অনুরণনের মাধ্যমে বেঞ্জিন বলয়ের 2, 4 এবং 6 অবস্থানে অর্থাৎ অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, ফলে অর্থ ও প্যারা অবস্থানে আগমনকারী ইলেকট্রোফাইলটির প্রতিস্থাপন ঘটে। তাই বেঞ্জিন চক্রে মিথাইলমূলক অর্থপ্যারা নির্দেশক। আমরা বেঞ্জিন চক্রে মিথাইলমূলক লিখলাম, এই কার্বনের 3টা হাতে 3টা হাইড্রোজেন আর একটা হাত বেঞ্জিনের সাথে যুক্ত। এই বেঞ্জিন বলয়ের একটা হাইড্রোজেন অর্থাৎ কার্বন হাইড্রোজেনের একটা বন্ড ভেঙে এই বন্ডে ইলেকট্রন চলে আসবে বেঞ্জিন বলয়ে। এই বেঞ্জিন বলয়ে আসলে হাইড্রোজেনটা হয়ে যাবে কি পজিটিভ, এই জন্য এটাকে বলা হচ্ছে বন্ধনবিহীন অনুরণন। এই অনুরণন করতে গেলে আমরা দেখলাম যে বেঞ্জিন বলয়ে অর্থ অবস্থান, প্যারা অবস্থান, অর্থ অবস্থান, এই 3টা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি বলে নতুন যে ইলেকট্রোফাইলটা বেঞ্জিন বলয়ে আসবে তারা অবশ্যই অর্থ অবস্থানে কিংবা প্যারা অবস্থানে যাবে, কারণ বেঞ্জিন বলয়ে যে প্রতিস্থাপন ঘটে তা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, যার কারণে বেঞ্জিন বলয়ে যেখানে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকবে আগমনকারী নতুন প্রতিস্থাপকটি বেঞ্জিন বলয়ে ঠিক ওই অবস্থানে যাবে বলে বেঞ্জিন বলয়ে এই মিথাইল গ্রুপটি হচ্ছে কি অর্থপ্যারা নির্দেশক। আমরা এখানে চিত্রে কি দেখালাম, টলুইনের অনুরণন কাঠামো দেখাইলাম। তো আমরা উদাহরণ হিসাবে যদি দেখাই, যেমন এই টলুইনের সাথে যদি টলুইনের নাইট্রেশন করাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে টলুইনের এই নাইট্রোমূলকটা অর্থাৎ ইলেকট্রোফাইলটা বেঞ্জিন বলয়ের অর্থ অবস্থানে কিংবা প্যারা অবস্থানে অবস্থান করছে, এই জন্য আমরা পেলাম কি অর্থনাইট্রোটলুইন এবং প্যারানাইট্রোটলুইন। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন জানবো কি, আমরা এখন জানবো মেটা নির্দেশক গ্রুপ সম্পর্কে। আমরা বলছি যে সকল গ্রুপ প্রথম প্রতিস্থাপক গ্রুপে বেঞ্জিন বলয়ে উপস্থিত থাকলে আগত দ্বিতীয় গ্রুপটি বেঞ্জিন বলয়ে মেটা অবস্থানে প্রবেশ করে সেই গ্রুপগুলোকে মেটা নির্দেশক গ্রুপ বলা হয়। যেমন নাইট্রো, অ্যালডিহাইড, জৈব অ্যাসিডের মূলক, সায়ানাইড মূলক, সালফোনিক মূলক, এসব গ্রুপগুলো বেঞ্জিন বলয়ে উপস্থিত থেকে বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন ঘনত্ব তার নিজের দিকে টেনে নেয়, ফলে বেঞ্জিন বলয়ের অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়। তুলনামূলকভাবে মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে বলে আগমনকারী দ্বিতীয় প্রতিস্থাপকটি মেটা অবস্থানে প্রবেশ করে। তো বেঞ্জিন চক্রে নাইট্রোমূলক মেটা নির্দেশক এর কারণ সম্পর্কে আমরা এখন জানব। প্রিয় বন্ধুরা, নাইট্রোবেঞ্জিনে নাইট্রোমূলক থাকায় অনুরণনের মাধ্যমে 2,4,6 অবস্থানে অর্থাৎ অর্থ ও প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, ফলে আগমনকারী ইলেকট্রোফাইলটি মেটা অবস্থানে প্রবেশ করে। কারণ হচ্ছে কি, যেহেতু 2,4,6 অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, তুলনামূলকভাবে মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকায় আগমনকারী ইলেকট্রোফাইলটি মেটা অবস্থানে প্রবেশ করে। আমরা এখন নাইট্রোবেঞ্জিনের অনুরণন কাঠামো দেখব। এই নাইট্রোজেন অনুরণন দেখতেছি। অনুরণন কাঠামোতে দেখা যাচ্ছে যে বেঞ্জিন বলয়ের অর্থ অবস্থান, প্যারা অবস্থান এবং ওই অর্থ অবস্থান, এই 3টা অবস্থানে পজিটিভ চার্জ দিলাম আমরা, তার মানে এখানে ইলেকট্রনের ঘনত্ব কম। আনুপাতিক হারে 3 এবং 5 অর্থাৎ মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে বলে নতুন যে প্রতিস্থাপকটি আসবে বেঞ্জিন বলয়ে সেটা মেটা অবস্থানে প্রবেশ করে। আমরা যদি একটা উদাহরণ দিই, নাইট্রোবেঞ্জিনের সাথে যদি পুনরায় নাইট্রেশন করানো হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কি পাচ্ছি, মেটা নাইট্রোবেঞ্জিন পাচ্ছি, অর্থাৎ 1,3 ডাইনাইট্রোবেঞ্জিন পাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, এই সাথেই শেষ হলো আমাদের রুবিক্স অনুসারে 4টা প্রশ্নের উত্তর। আমরা আশা করছি যে তোমরা পুরো রুবিক্সের নির্দেশ অনুসারে পুরো প্রশ্নটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। পরবর্তী সকল ক্লাস পেতে আমাদের এই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।
এবং বেল বাটন ক্লিক করে রাখবে। আশা করছি তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ।